চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 9 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে পরিবেশ মডেল প্রশ্ন। আমি একটি মাত্র প্রশ্ন দেখাবো, সেট নম্বর 9, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 8টি সেট আমার ইউটিউব চ্যানেলে তোমাদের দিয়ে দিয়েছি পরিবেশ বিষয়ের। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 8টি সেট দেখে আসতে পারবে। আর আজকের আলোচনা হবে 9 নম্বর সেট, যেটা স্কুলের নাম হচ্ছে বারাসাত পেরিচরণ সরকার সরকারি উচ্চ বিদ্যালয়। 50 মার্কের এই একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। পরিবেশ মডেল প্রশ্ন 9, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নটি দেখার জন্য। এখানে বারাসাত পেরিচরণ সরকারি উচ্চ বিদ্যালয়ের যে প্রশ্ন আছে 1 থেকে শুরু করে টোটাল 6টি প্রশ্ন, আবার একটি প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্ন আছে। যাক, সরাসরি আমরা 1 নম্বরের প্রশ্ন দেখব। চলন্ত স্টোভে কখনোই তেল ভরবো না, শূন্যস্থান পূরণ। আদিম মানুষের ছবি আঁকার একটি উপাদান হলো কাঠকয়লা। আদি মাতার কথা বলেন খাসিয়ারা। স্কোয়াশ হলো এক ধরনের সবজি, কুরজি হলো একরকম গাছ। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। মিউজিয়ামকে এক কথায় প্রকাশ। মিউজিয়ামকে বাংলায় কী বলে? জাদুঘর। একটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ঝড়। জোয়ার বাজরা কি শস্য? মানুষ প্রথম কোন জন্তুকে, এটা ঘ নম্বর, পোষ মানিয়েছিল? কুকুরকে। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? চিত্তরঞ্জন। এরপর চলে যাবো আমরা 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, তোমরা যদি একটু ভালো করে দেখো, সত্য মিথ্যা। মালাকাররা টোপর তৈরি করেন, সত্য। আমরুল ভেষজ উদ্ভিদ, সত্য। চাটাই তামা দিয়ে তৈরি হয়, মিথ্যা। সুন্দরবন অঞ্চলে নাশপাতি খুব ভালো হয়, মিথ্যা। গর্জন তেল খনি থেকে তোলা হয়, মিথ্যা। এরপর আমরা চলে যাবো বামস্থান রায়নস্তমিল। ছৌ নাচ হচ্ছে মহাভারত। পৌষ মাস হচ্ছে টুসু পর্ব। সারি গান হচ্ছে তোমার মাছ ধরা। টোপ্প হচ্ছে পিতল ঢালাই শিল্পী। বালুচুরি হচ্ছে শাড়ি। এরপর আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কাকে বলে? এরকম আছে কয়টি প্রশ্ন আছে তোমার এখানে? 5টি প্রশ্ন। প্রাকৃতিক দুর্যোগ, বর্জ্য, দূষণ, স্থাপিত, সংস্কৃত। কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? যে ভয়াবহ ঘটনা প্রকৃতির কারণে ঘটে এবং মানুষের জীবন ও সম্পদ পরিবেশের ক্ষতি করে তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। উদাহরণ বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। বর্জ্য কাকে বলে? ব্যবহার শেষে যেসব জিনিস আমাদের কোনো কাজে লাগে না, ফেলে দিতে হয়, সেগুলি বর্জ্য বলে। উদাহরণ খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিক, কাগজ ইত্যাদি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। দূষণ কাকে বলে? পরিবেশের ক্ষতিকারক পদার্থ মিশিয়ে বায়ু, জল, মাটি বা শব্দের ক্ষতি করলে তাকে দূষণ বলে। উদাহরণ ধোঁয়া, নিকাশি জল, যানবাহনের শব্দ। স্থাপত্য কাকে বলে? বাড়ি, মন্দির, সেতু, দুর্গ ইত্যাদি বিভিন্ন স্থাপনা তৈরি ও নকশা করার শিল্পকে শিল্প বলে, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুতুব মিনার। সংস্কৃতি একটি সমাজের মানুষদের জীবনযাপন, রীতিনীতি, ভাষা, পোশাক, শিল্পী, উৎসব, আচরণ ইত্যাদি সমষ্টিকে সংস্কৃতি বলে। উদাহরণ লোকসঙ্গীত, দুর্গাপুজো, বাংলা ভাষা। এরপর আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন। এখানে 6 নম্বরের প্রশ্ন, প্রতিটা প্রশ্নে 4 মার্ক করে। খাদ্য সংরক্ষণ, খাবার জমিয়ে রাখার কয়েকটি পদ্ধতি লেখো, 2 মার্ক। এবং তোমার খাবার জমিয়ে রাখলে কী কী সুবিধা হয়, 3 মার্ক। যে কোনো 4টি আর কি, তাহলে 5 মার্কের। রেফ্রিজারেশন, ঠান্ডা করে রাখা বা ফ্রিজে রাখা। খাদ্য সংরক্ষণের কয়েকটি পদ্ধতি। প্রথম হচ্ছে রেফ্রিজারেশন। খাদ্যকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে নষ্ট হওয়া ঠেকানো হয়, যেমন সবজি, দুধ, ফল রান্না করা খাবার। তারপর ফ্রিজিং মানে জমিয়ে রাখা বা ডিপ ফ্রিজে খাবারকে -18 ডিগ্রি সেলসিয়াস বা কম তাপমাত্রায় জমিয়ে দীর্ঘদিন রাখা হয়, যেমন মাছ, মাংস, মটরশুঁটি, আইসক্রিম। শুকিয়ে সংরক্ষণ বা ড্রাই হাইড্রেশন। রোদে বা যন্ত্রে শুকিয়ে খাবারের জলীয় অংশ কমিয়ে সংরক্ষণ করা হয়, যেমন শুটকি মাছ, আচার, শুকনো ডাল। চিনি বা লবণ জীবাণুর বৃদ্ধি কমায়, যেমন লবণ মেশানো আচার, জেলি, মোরব্বা। বায়ুরোধী পাত্রে রাখা, বাতাস ঢুকতে না দিয়ে খাবারকে বেশি দিন ভালো রাখা হয়, যেমন বিস্কুট, মশলা ভাজা খাবার। ক্যানিং বা বটলি। খাবারকে গরম করে জীবাণু দূর করে বায়ুরোধী কৌটো বা বোতল ভরা হয়। খাবার জমিয়ে রাখার সুবিধা। এরপরে পরের 3 নম্বর খাবার জমিয়ে রাখার যে সুবিধা, খাবার অনেক দিন ভালো থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা কম, জীবাণুর বৃদ্ধি কমে যায়। 2 নম্বর। তারপরে সময় বাঁচে, একবার বেশি করে রান্না করে পরে ব্যবহার করা। মৌসুমি খাবার সবসময় পাওয়া যায়, যেমন মটরশুঁটি, আমের পাল্প। তারপরে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ অনেকটা বজায় থাকে। তারপর অর্থ সাশ্রয় হয়, বেশি পরিমাণ কিনে জমিয়ে রাখা হয়।
এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, সামাজিক প্রাণী বলতে কি বুঝো? যে প্রাণীরা দলে ও সমাজে একসঙ্গে থাকে, একে অপরের সাহায্য করে এবং নিয়ম মেনে জীবনযাপন করে তাদের সামাজিক প্রাণী বলে। যেমন পিঁপড়ে, মৌমাছি, হাতি, বানর ইত্যাদি। সমাজবদ্ধ থাকলে কি কি সুবিধা পাওয়া যায়? শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া, একসঙ্গে খাবার খুঁজে পাওয়া সহজ হয়। দলে থাকলে বিপদে একে অপর সাহায্য করা যায়। বাচ্চাদের দেখাশোনা ও নিরাপত্তা নিশ্চিত হয়। বাসা তৈরি বা বাসস্থান রক্ষা করা সহজ হয়। দলে কাজ ভাগ হওয়ায় কাজ দ্রুত সম্পন্ন হয়। তারপরে গ নম্বর, পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনযাপন সম্পর্কে লেখো। পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন ও জীবিকা। তা পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন সাধারণত কঠিন হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার মানুষ পাহাড়ের ঢাল, বন, নদী, আবহাওয়ার উপর নির্ভর করে জীবনযাপন করে। জীবনযাপন, পাহাড়ে রাস্তা কম, চলাচল কঠিন, তাই মানুষ হাঁটা ও খচ্চর বা জিপ ব্যবহার করে। তারপর বাড়িগুলো কাঠ, পাথর, টিন দিয়ে তৈরি, যেন ঠান্ডা ও বর্ষা থেকে রক্ষা পাওয়া যায়। আবহাওয়া অনেকটা ঠান্ডা, তাই গরম কাপড় পরে থাকতে হয়। পাহাড়ের ঢালে ধাপ চাষ দেখা যায়। তারপরে খাবারে শাকসবজি, ভুট্টা, চাল, ডাল, দুগ্ধজাত খাদ্য বেশি থাকে। জীবিকা, যেমন কৃষিকাজ, ধাপ চাষে ভুট্টা, ধান, আলু, রাই ইত্যাদি চাষ হয়। তারপরে তোমার গিয়ে হলো পশুপালন, ইয়াক, ভেড়া, ছাগল, গরু পালন করে দুধ, উল এবং মাংস পাওয়া যায়। বনজ সম্পদ সংগ্রহ, কাঠ, জ্বালানি কাঠ, ঔষধি গাছ সংগ্রহ করে বিক্রি করেন। হস্তশিল্প, উলের সোয়েটার, শাল, টুপি, কাঠের খেলনা ও শিল্পকর্মা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। পর্যটন, পাহাড়ি এলাকার মানুষ হোটেল, গাইড, গাড়ি ভাড়া, দোকান ইত্যাদির মাধ্যমে আয় করে। তারপরে মাছ চাষ ও নদীভিত্তিক কাজ, কিছু অঞ্চলে নদীর পাশে মাছ ধরা ও ছোটোখাটো ব্যবসা করা হয়। তারপরের প্রশ্ন, বিষাক্ত সাপে কামড়ালে জরুরি কী কী ব্যবস্থা নেওয়া যায়? রোগীকে শান্ত রাখতে হবে, ভয় পেলে রক্তক্ষরণ বেড়ে বিষ দ্রুত ছড়িয়ে যায়। ক্ষত স্থানে নড়াচড়া কমাতে হবে। আক্রান্ত অঙ্গটি এক জায়গায় স্থির রাখতে কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়। কামড়ের জায়গায় চাপ বা মালিশ করা যাবে না, এতে বিষ দ্রুত ছড়ায়। ক্ষত চুষে বা কেটে বিষ বের করার চেষ্টা করা যাবে না, এতে সংক্রমণ বাড়ে। টাইট ব্যান্ড বাঁধা যাবে না, এতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে অঙ্গ নষ্ট হতে পারে। কামড়ের জায়গা পরিষ্কার পানিতে ধুয়ে নরম কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, যেখানে অ্যান্টিভেনাম বিষনাশক দেওয়া হয়। পথে রোগীকে হাঁটতে দেওয়া যাবে না, এতে রক্তে বিষাক্ত বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। ঠান্ডা বরফ, কফি বা চা বা ওষুধ দেওয়া উচিত নয়। ডাক্তার না বলা পর্যন্ত কিছুই খাওয়ানো যাবে না। কামড়ানো সাপটি মারা বা ধরার চেষ্টা না করে তার রং, আকার মনে রাখার চেষ্টা করতে হবে, এতে চিকিৎসায় সাহায্য হয়। এরপরে গিয়ে হলো রান্নার গ্যাস। নম্বর, সিলিন্ডার ও কেরোসিন স্টোভ ব্যবহারে কী কী সতর্কতা অবলম্বন করেন? যেমন রান্নার গ্যাস সিলিন্ডারে ব্যবহার সতর্কতা, গ্যাস সিলিন্ডার সবসময় সোজাভাবে দাঁড়িয়ে রাখতে হবে। রেগুলেটর বা পাইপ ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করতে হবে। গ্যাস লিক হলে গ্যাসের গন্ধ এলে আগুন বা সুইচ অন অফ করা যাবে না। জানালা দরজা খুলে ঘর বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। চুলার কাছে ম্যাচ, কাগজ, প্লাস্টিকের মতো দাহ্য বস্তু রাখা যাবে না। রান্না শেষ হলে রেগুলেটর বন্ধ করতে হবে। তারপর কেরোসিনের স্টোভ ব্যবহারে সতর্ক। স্টোভ কেরোসিন ঢালার সময় আগুন থেকে দূরে থাকতে হবে। স্টোভ অতিরিক্ত কেরোসিন ভরাট করা যাবে না। নোংরা বা নষ্ট উইক ব্যবহার করা যাবে না, আগুন ছড়িয়ে যেতে পারে। তারপর জ্বলন্ত স্টোভ নেড়ে ছেড়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। স্টোভে আগুন বেড়ে গেলে পানি ঢালা যাবে না, ভেজা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। স্টোভ ব্যবহারের সময় ছোট শিশুদের কাছ থেকে দূরে রাখতে হবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার সমস্ত প্রশ্নের উত্তরেই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।